আপা আসার পর আমাকে কান্না করতে করতে বলেন, তোর দুলাভাই আগের থেকে অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে, আগে এমন ছিল না, কি হয়েছে বুঝতেছি না। আমি বললাম কি জানি, আমিও বুঝতেছি না। অতঃপর আপার সাথে সাংসারিক কাজকর্মে লেগে পড়লাম। আপা প্রায় সময় বলতো যদি একটা বাচ্চা হতো তাহলে সবকিছুই ঠিক হয়ে যেত। রাতের বেলা দুলাভাই বাসায় আসলে আপার দুলাভাইকে ধরে জড়িয়ে কান্না করে দেয়, তুমি কেন এমন করছো, আগে তো এমন ছিলে না, কি হয়েছে তোমার, আমার কোথায় দোষ আমাকে একটু বলো তো। দুলাভাই বলল ছাড়ো তো, এত ঢং ভালো লাগছে না। দুলাভাই রুমে চলে যায়, আপাও দুলাভাইয়ের পেছন পেছন যায়। আমি তাদের রুমের বাহিরে কাজের অজুহাত দিয়ে তাদের কথা আড়ি পেতে শুনছি। আপা বললেন আগে তুমি আমাকে বুকে জড়িয়ে ধরে রাখতে, রাতের বেলা আমাকে বুকে না জড়িয়ে তোমার ঘুম আসতো না, সেই তুমি এখন কেন আমাকে একটুও জড়িয়ে ধরো না। দুলাভাই বলল এতদিনে তুমি একটা বাচ্চাও দিতে পারোনি, ভালো লাগে না তোমাকে। তারপর দুলাভাই আমাকে ডেকে ভাত দিতে বলল, আমি টেবিলে ভাত বেড়ে দিলাম দুলাভাইকে। আপা দাঁড়িয়েছিল তাই আর কিছু বলিনি। সেদিন রাতে দুলাভাই আর আসলো না আমার রুমে। আপা দুলাভাইয়ের ঝগড়াতে ঝামেলাতে কেটে গেল প্রায় 2 মাস। 2 মাস পরই জানতে পারি আমি প্রেগনেন্ট। সাথে সাথে শিমুল মানে আমার দুলাভাইকে জানাই। তিনি আমাকে বাসা থেকে মানে আপার কাছ থেকে মিথ্যা অজুহাত দিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। পরীক্ষা করার পর দুলাভাই শিওর হলেন আমি আসলেই প্রেগনেন্ট। এবার দুলাভাইকে আমি প্রেসার দিলাম বিয়ে করার জন্য। তিনি ভয় পাচ্ছিলেন আমাকে বিয়ে করতে, কিন্তু তারপরও সেদিন কাজী অফিসে গিয়ে 70,000 টাকা দেনমোহরে আমাদের দুইজনের বিয়ে হয়। আমাকে সোনার একজোড়া নাকফুল, একজোড়া কানের দুল আর একটা স্বর্ণের চেইন কিনে দেয়। বিয়েতে কতগুলো তার ছোট ভাই সাক্ষী হিসেবে ছিলেন। ও আমি শাড়ি পরেছিলাম, কারণ বিয়েটা তো আমার প্রথম ছিল। বাসায় আসার পর দুলাভাই প্রথমে ঘরে ঢুকে আপা রান্না করছিল। দুলাভাইকে আপা দেখে বলল এত দেরি হলো, হাত মুখ ধুয়ে নাও তোমরা, আমি ভাত দিচ্ছি। দুলাভাইয়ের পিছনে আমি ঢুকলাম। আপা আমাকে দেখে বলল কি রে শাড়ি পরেছিস, কাহিনীটা কি? দুলাভাই তখন আপাকে বলল আমরা বিয়ে করেছি। আপা তখন বলল কি বলছে এসব? দুলাভাই বলল হ্যাঁ আমি ওকে বিয়ে করেছি, ও গর্ভবতী, আমার সন্তানের মা। তারপর আপা আমাকে জিজ্ঞাসা করলো এই কি হয়েছে বল আমাকে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। দুলাভাই বলল তোমরা 2 বোন মিলেমিশে থাকো এই সংসারে, তুমি তো আর বাচ্চা দিতে পারছো না। আপা বলল ছি ছি তুমি এত জঘন্য, শেষে কিনা আমার বোনকে। আরে তোমাকে কি বলছি, তুমি তো পরের ছেলে, আর আমার নিজের আপন বোন, মায়ের পেটের বোন আমার সংসারে আগুন ধরিয়েছে, যাকে কিনা আমি না খেয়ে ওকে খাইয়েছি। দিনের পর দিন ওকে অন্ধ বিশ্বাস করে তোমার বাসায় রেখেছি। সেই বোন আমার বুকে ছুরি মারতে একটু হাত কাঁপলো না। হ্যাঁ রে তোদের কতদিনের সম্পর্ক? দুলাভাই তখন বলল তোমার জেনে লাভ নাই, পথ ছাড়ো। দুলাভাই তখন তার নিজের রুমে চলে গেলেন আর আমিও আমার রুমে চলে আসলাম। আপা আমার পিছন পিছন এসে বললেন কয়দিনের সম্পর্ক তোদের? আমি বললাম শিমুলকে গিয়ে জিজ্ঞাসা করো। বাবা নাম ধরেও তো ডাকছিস দেখছি, জামাইকে নাম ধরেই ডাকে। আচ্ছা তোর লজ্জা করেনি আমার সংসার ভাঙতে? শিমুলকে জিজ্ঞাসা কর। আপা আমার গালে চড় মারে, আমি চিৎকার করে কান্না করি, খবরদার আমাকে মারবি তো তোকে আমি কুপাবো, আমি গর্ভবতী। শিমুল রুম থেকে বেরিয়ে এসে বলল তুমি ওকে মারছো কেন? দুজন মিলেমিশে থাকতে পারলে থাকো, না হলে রাস্তা মাপো, আমি ঝামেলা চাই না, অচল জিনিস। আপা সাথে সাথে কান্না করে দিয়ে বলল তোদের এসব কুকীর্তি আজ বহুদিন ধরে চলছে, আল্লাহ তোদের বিচার করুক, তোদের মতন খারাপ চরিত্রহীন লোকদের সাথে আমি আর থাকবো না। আর শিমুল তুই একটা জানোয়ার, আমাকে ডিভোর্স দিবি। এই বলে আপা তার রুমে গেল। সে তার গহনা আর কয়েকটা জামা কাপড় নিয়ে বেরিয়ে গেল। কোথায় গেল সেটা আর জানি না। আপা চলে যাওয়ার পর খুব ভালো সময় যাচ্ছিল আমাদের। শিমুল আমাকে খুব কেয়ার করতো। এবার শুনুন আপার কাহিনী। আমি কখনো কল্পনাও করতে পারিনি নিজের বোন আমার সাথে এইভাবে প্রতারণা করবে। সত্যি কল্পনার বাহিরে ছিল। এতদিন ঘরে আমি কালসাপ পুষেছি দুধ কলা দিয়ে। উঠলাম দূর সম্পর্কের এক ভাবির ঘরে। ভাবিকে সব বললাম। ভাবির 3 মেয়ে, তার স্বামী মারা গেছে। ভাবি আমাকে বলল যতদিন ইচ্ছা থাকো, কিন্তু বেশি দিন থাকলাম না ভাবির কাছে। 7 দিনের মতন থেকে একটা বাসা ভাড়া নেই। আমার মোটামুটি 10 ভরি গহনা ছিল। 1 ভরি বিক্রি করে বাসার যাবতীয় ফার্নিচার, আমার সবকিছু খরচ বহন করি। মানসিক ভাবে খুব ভেঙে পড়েছিলাম, কিন্তু ভাবির মেয়েগুলো এত ভালো ছিল যা বলার মতন না। ভাবিটার পাশেই আমি বাসা ভাড়া নেই। তারা ওই সময়টাতে আমাকে পুরোপুরি মানসিক সাপোর্ট দেয়। কি করব বুঝতে পারছিলাম না, কারণ কিছু তো আমাকে একটা করে খেতে হবে। রাতে আমার ঘুম আসতো না, ঘুমের ওষুধ খেয়ে খেয়ে ঘুমাতাম। বাসার তেমন কারোর সাথে আমি যোগাযোগ করিনি। মাঝে মাঝে মাকে কল দিতাম। অবশেষে অনেক চিন্তা ভাবনা করে কিছু গহনা বিক্রি করে একটা কসমেটিক্স এর দোকান ভাড়া নিলাম। ভাবির মেয়েরা এ ব্যাপারে আমাকে অনেক সাহায্য করেছে। কেটে যায় 3 মাস। আমি ধীরে ধীরে ওই জানোয়ারটাকে ভুলতে শুরু করি। ব্যবসা আমার খুব ভালোই চলছিল। সারাদিন কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতাম। আপা চলে যাওয়ার পর সুখের সংসার করছিলাম। শিমুলকে খুব চাপ দিচ্ছিলাম আপাকে ডিভোর্স দেওয়ার জন্য। আমি তাকে অনেক আত্মহত্যার ভয় ভীতি দেখিয়ে আমাদের বিয়ের 5 মাস পর সে আপাকে ডিভোর্স দেয়, যা কার্যকর হতে 3 মাস সময় লাগে। 9 মাস পর আমার একটা ছেলে হয়, খুব সুন্দর। শিমুল খুব খুশি আমার ছেলে হওয়াতে। শিমুল আর আমার বোনের ছেলে হয়েছে। আমার দোকানটা খুব ভালোই চলছে। ডিভোর্স পেপার যখন হাতে পেয়েছিলাম তখন একটু খারাপ লাগেনি, কারণ ও ডিভোর্স আমাকে না দিলেও আমি পরের মাসে ওকে দিয়ে দিতাম। আল্লাহ আমাকে একটা জানোয়ারের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। ও যদি আমার বোনের সাথে এসব কুকাজ না করে বাইরের কেউ সাথে করতো, মনকে বুঝ দিতে পারতাম। আসলে
আসলে দোষটা আমারই, একটা উপযুক্ত মেয়েকে ঘরে রাখা। দয়া করে কখনো এমনটা করবেন না। আমি নিজের থেকেও বেশি ওই জানোয়ারটাকে বিশ্বাস করতাম, কিন্তু ফলস্বরূপ এর প্রতিদান পেয়েছি আমি। জানোয়ারটাকে ছেড়ে আসার 1 বছর পার হলো। মাকে মাসে মাসে টাকা পাঠায়, মেজো বোনটার একটা মেয়ে হয়েছে, তার জন্য মাসে মাসে কিছু দেই, কিন্তু তাদের সাথে আমি দেখা করি না।